প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইট লাভ বক্সে। আপনারা নিশ্চয় ভালো আছেন। আর আজকে আমরা প্রতিদিনের প্রত্যেক লাভ বক্সের মতো বিশেষ দুজন মানুষকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। দুজনই গানের মানুষ, লেখালেখির সাথে যুক্ত। একজন লেখেন এবং আরেকজন গান করেন, তিনিও লিখেন। তারা দুজন আছেন আমাদের মাঝে, শতাব্দী ভব এবং সেজুল হোসেন। তারা দুজন খুবই প্রমিজিং এবং গুণী মানুষ। আজকে আমরা তাদের সাথে আড্ডা দিব, তাদের কথা শুনবো এবং গান শুনবো। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আচ্ছা, যখন দর্শকদের সাথে কথা বলছিলাম তখন বলছিলাম যে আপনারা দুজনে লেখালেখির মানুষ, একটা জায়গায় দুজনের মিল আছে। আপনি লিখেন, উনি গানও করেন। তো লেখালেখি দিয়ে শুরু করি। আমার মনে হয় আপনাদের অনেক কথা শুনবো, অনেক গান শুনবো। তো যে লেখালেখি যদি বলতে হয়, লেখালেখির কিভাবে শুরু হলো আপনি প্রথমে বলেন। শুরুটা হচ্ছে যে অক্ষর জ্ঞান শেখার জন্য তো স্কুলে যেতে হয়, সেভাবে তো স্কুলেতে পাঠাইছে বাবা মা। স্কুলে গেছি ছোটবেলা, সেখান থেকে লেখালেখি শুরু। সেটা হচ্ছে একাডেমিক লেখালেখি। আর সাহিত্য সম্পর্কিত লেখালেখি, শিল্পের জন্য যে লেখালেখি, সেটা শুরু হয়েছে আমার অনেকটা গ্রামে থাকা অবস্থায়। আমি যেখানে জন্মেছি সেখানে হচ্ছে সুনামগঞ্জ ভাটি অঞ্চল। সেটা আপনি জানেন যে বাউল উদ্দেশিত একটা এলাকা, হ্যাঁ, এবং অনেক সমৃদ্ধ জায়গা, সমৃদ্ধ এলাকা। তো সেই জায়গাতে আমি দেখেছি যে পাঠ্য বই পড়ার বাইরেও আরো অনেক কিছু পড়ার আছে। প্রকৃতি পড়ার আছে, বাউল পড়ার আছে, যাত্রাপালা পড়ার আছে। অবশ্যই। তো আমি ছোট ছিলাম, ঘুমিয়ে থাকতাম, দেখতাম যে কোথাও মাইকে গান বেজে আসতেছে কোথাও থেকে। শুনতাম যে পাশের বাড়িতে কিংবা গানের একদম শেষ প্রান্তে বাউল গানের আসর হচ্ছে। অনেকটা বাড়ির অন্যান্যদেরকে ফাঁকি দিয়ে, পেছনের দরজা দিয়ে গানে যেতাম, আমি বাউল গান শুনতাম। এটা হচ্ছে একটা প্ররোচনা, লেখার প্ররোচনা। এটা প্রাকৃতিক প্ররোচনা তো আছে, ভৌগোলিক প্ররোচনাও আছে। তারপরে দেখা গেল যে আমি যে এলাকায় বড় হয়েছি, ঘরে ঘরে বাউল, সবাই গান লিখে, গান বাঁধে, গান গায়। এটা একটা বিষয়। আরেকটা হলো যে রেডিওতে নাটিকা শুনতাম। আমার বড় বোন নাটিকা শুনতেন। তারপরে আমার বড় বোনে পড়াশোনা করতেন, আলিফ লায়লা। তারপরে অনেক অ্যাডভেঞ্চার আছে, এরকম অনেক উপন্যাস। তারপরে ধর্মীয় অনেক গল্প গাথা পড়তেন, ওইগুলো লুকিয়ে লুকিয়ে পড়তাম। সেই জায়গা থেকে শুরু মূলত, প্রাইমারি লেভেলে থাকা অবস্থাতেই। আচ্ছা, মানে বড় হয়ে লেখালেখি করবেন বা সিরিয়াসলি লিখবেন, এটা কি কখন বুঝতে পারলেন? এটা অদ্ভুত ভাবে চলে আসছে, কারণ ক্রোনোলজিক্যালি ভাবে আমি কিন্তু লেখক নই। আমার ফ্যামিলির অন্য কেউ, এর আগে পরিবারে কেউ ছিল না। বড় আমাকে নিয়ে অনেকেই আছে মজা করে ঠাট্টা করতেন। আমার বাবা আমাকে বলতেন, রবীন্দ্রনাথ হতে চাও, নজরুল হতে চাও? ওনার কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ এবং নজরুলের নামটা ওনাদের মুখস্থ ছিল, অন্যদের সবার মতোই। তো বলতেন যে রবীন্দ্রনাথ নজরুল তো একজনই, ওনারা তো একজন করে, আর তো কেউ রবীন্দ্রনাথ নজরুল হতে পারে না। কিন্তু লেখালেখিতে যে আরো কেউ, অন্য কেউ সেজুল হোসেন হতে পারে, আরো কেউ হতে পারে। এরকম বাংলাদেশে আল মাহমুদ কবি আছেন, ওনার নাম জানতেন না, শামসুর রহমানের নাম জানতেন না, অপর বাংলার শক্তি চ্যাটার্জি, অরুণ মিত্র, জয় গোস্বামী, জীবনানন্দ দাস, অন্য অনেকদের নাম কিন্তু জানতেন না। রবীন্দ্রনাথ এবং নজরুলের নাম জানতেন, ওনাদের নাম উচ্চারণ করে আমার সঙ্গে ঠাট্টা করতেন। ওগুলা হতে চাও, মানে তুলনা করতে। আমি মনে মনে তখন বলতাম যে আমি ওনাদের মতোই হব। এরকম একটা ভেতর থেকে একটা তাগিদ কাজ করতো। ছোটবেলার কথা। তারপর আমি যখন হাই স্কুলে পড়তাম, তখন হাই স্কুলে বাসা থেকে যে টাকাটা দেওয়া হতো আমাকে টিফিনের জন্য, সেই টাকাটা দিয়ে আমি কিছু না খেয়ে বাড়িতে ফেরার সময় পত্রিকা কিনে নিয়ে আসতাম। সেখানে জাতীয় দৈনিকে খোলা জানালা পড়েছি, আবু হাসান শাহরিয়ার সম্পাদিত সেই মুক্তকণ্ঠে। তারপর তখন নতুন নতুন পত্রিকা, বাংলা বাজার পত্রিকাতে সাহিত্য সাময়িকী, এই সকল সাময়িকীগুলো, পুরোনো সাময়িকীগুলো আমি কিনে নিয়ে আসতাম। এবং বিভিন্ন মুদি দোকান থেকে পুরোনো পত্রিকা কিনে নিয়ে আসতাম। কেজির দরে বিক্রি হতো। আপনারা জানেন আমি কিরকম ভাবে বেঁচে আছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ আমি কেজির দরে কিনেছি। সেই বইটা এখনো আমার সংগ্রহে আছে, সেই ছোটবেলার বইটা এত ভালো লাগে। হ্যাঁ, একদম ভালো লাগে। বইটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তারপরে এক ধরনের ভালো লাগা আছে। এই বইটার সাথে আমার কিরকম যেন একটা সম্পর্ক তৈরি হয়েছে, একটা ভালোবাসার সম্পর্ক, প্রথম প্রেমের মতো। আচ্ছা, এবার আপনার কাছে যাব, শতাব্দী ভব। আপনি তো গান বাজনা করেন, আমরা গান শুনবো। তার আগে আপনি লেখালেখিও করেন। হ্যাঁ, তো আপনার লেখালেখিটা কিভাবে শুরু হলো? আমার শুরু আসলে ওই শৈশবেই শুরু। আমি কাগজ পড়তাম, ওই সেজুল হোসেনের মতো একইভাবে কাগজ পড়তাম, বই পড়তাম। মানে ক্লাসের পড়াশোনা আমাকে কখনোই টানতো না। তো বাইরের বই আমি খুব বেশি পড়তাম, এই জন্য বকাঝকা অনেক কিছুই চলতো। তো বই, পেপার এগুলো পড়তে পড়তে ছোটবেলা থেকে লেখালেখি করতাম। স্কুলের বিভিন্ন প্রোগ্রাম,
বা বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিশন যেগুলো হইতো আমি সবসময় অ্যাটেন্ড করতাম। এভাবেই লেখালেখি, কবিতা, তখন গান লিখতাম না, কবিতা লিখতাম। আরেকটু পরে কবিতা লেখার পরে গান লেখা শুরু করলাম, গান গাওয়া শুরু করলাম। এরপরে বিভিন্ন কাগজে লেখালেখি করছি, সাংবাদিকতা করছি। আচ্ছা আচ্ছা, ও আপনি সাংবাদিকতা করেছেন? হ্যাঁ। আচ্ছা, তো কি ধরনের সাংবাদিকতা, কোন ধরনের লেখালেখি? আমি ফিচারের মোটামুটি সব বিভাগে লেখালেখি করছি, বিনোদন থেকে শুরু করে ফিচারের, লাইফস্টাইল, টিনেজ, সব বিভাগে লেখালেখি করছি। এখনো চলে, তবে এখন আর ওইভাবে চাকরি বা ওইভাবে না, ফ্রিল্যান্সার হিসেবে এখন টুকটাক লেখা দেই, সবসময় লিখি। মানে লেখালেখির মধ্যে আছে? হ্যাঁ, এর মধ্যে আবার লিরিসিস্ট হিসেবে কিছু কাজ আছে, স্ক্রিপ্ট রাইটার হিসেবে কিছু কাজ আছে আমার চলতেছে, এগুলো। আর বই লেখা, বই করা, গান লেখা তো আছে অবশ্যই। গান লিখছেন? আচ্ছা, আমি দুজনের কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে লেখালেখির প্রতি আগ্রহ ছোটবেলা থেকে দুজনেরই, পড়তে পছন্দ করেন ছোটবেলা থেকে। তো আপনারা লিখছেন, কখনো মনের আনন্দ লিখেছেন, লিখে আপনাদের বইও বের হয়েছে, তারপর বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছে, আপনাদের কবিতাগুলো হয়তো কখনো গান হয়েছে। তো এই যে লিখেন, এখন কিছু কিছু লেখা হয়তো লিখতে হয় প্রকৃতি থেকে বা ভিতর থেকে যে তাগিদ আসে সেখান থেকে লেখা, আর কিছু আছে হয়তো ফরমাইশি লেখা। নিশ্চয় ফরমাইশি লেখা আমি কি মিন করতে চাচ্ছি বুঝতে পারছি না। তো হ্যাঁ, তো এই দুইটা থেকে কি আবেগ কি দুই রকম হয়? আমার এখানে একটু বলতে হয়, আমি প্রথমত নিজের তাগিদ থেকে লিখি। ফরমাইশি লেখা এরকম শুনেছি আমিও, যে অনেকে ফরমাইশি লেখা লিখে অর্ডার করলো, টাকা দিল স্ক্রিপ্ট লেখার জন্য, এরকম লেখা অনেকে লিখতে বাধ্য হয়। হয়তো উনি আপনাকে অনুরোধ করলো যে সাইজুল ভাই আমাকে কয়েকটা গান লিখে দেন। ওইটাকে আমি লেখা বলবো না, ওইটা হচ্ছে কাঁচামাল সরবরাহের মতো। মুদি দোকানের আলু পেঁয়াজ যেরকম অর্ডার দিয়ে, এরকম এটাকে আমি লেখা বলবো না। আমার লেখালেখিটা হচ্ছে যে আত্মজীবনী লেখা। আমি গান লিখি, কবিতা লিখি, নোট লিখি, ফেসবুকে স্ট্যাটাস লিখি, আর যাই লিখি না কেন, গোপন চিঠি লিখি, প্রেমের চিঠি হোক, আমার কাছে মনে হয় আমি আত্মজীবনী লিখছি, নিজের কথা লিখছি, ভালোবেসে লিখছি, একটা জীবন লিখছি আমি। আমার যে একটা নির্দিষ্ট আয়ুসীমা আছে, আমরা সকল সৃষ্টিশীল মানুষরা সকলে মিলে কিন্তু একটা ডায়েরি লিখতেছি আমার কাছে মনে হয়। এখন আমি যা লিখতেছি আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার আত্মজীবনী লিখে যাচ্ছি। শঙ্কর ঘোষের একটা কবিতা আছে যে এত বেশি কথা বলো কেন, চুপ করো, শব্দহীন হও, সস্প মিলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর, লিখো আয়ু, লিখো আয়ু। আমার কাছে মনে হচ্ছে যে মানে উনি চুপ থাকতে বলছেন, আয়ু লিখতে বলছেন। এখন আমি গান লিখতে বলছেন, আমরা কিন্তু আয়ুটাই লিখে যাচ্ছি, কিন্তু এখন লেখার মাধ্যমটা ভিন্ন। আমি কবিতাতে আমার আয়ু লিখছি, কেউ ফেসবুক স্ট্যাটাসে তার দৈনন্দিন রোজনামচা লিখে যাচ্ছে, উনি গান গেয়ে গান লিখে সুর করে উনার আয়ুটা লিখে যাচ্ছেন। কেউ চিত্রশিল্পী সে আঁকছে, সেই চিত্র আঁকার মধ্য দিয়ে সে তার আয়ুটাকে লিখছে। তো প্রত্যেক সৃষ্টিশীল মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন আঙ্গিকে একটি ডায়েরি লিখে চলেছি। আমার কাছে লেখাটা সেটাই মনে হয় আর কি। আচ্ছা, আপনার যে আপনি তো গান লিখছেন বা লিখেন, তো আপনার গানগুলো ই করে কে, সুর দেয় কে? আমার গানগুলো আমি সুর দেই, কিছু গান বাদ দিয়ে আমার কিছু লেখা গান বিভিন্ন শিল্পী গিয়েছেন বা সামনে করছেন, সেখানে অন্যান্য সুরকারও আমার কিছু সুর করছেন, কিন্তু আমি যেগুলো গাই সব সুর আমি নিজেই করি। তো আপনার গান গেয়েছেন, আপনার লিখা বা আপনার সুর করা গান গেয়েছেন এরকম কে কে আছেন যারা বাংলাদেশের বিখ্যাত গুণী শিল্পী? অনেকেই আছেন, আমি এইভাবে কারণ নাম মেনশন করতে চাই না, আছেন অনেকেই আছেন। আচ্ছা, আমরা অতক্ষণ অনেক কথা শুনলাম, এবার একটা গান শুনি আপনার কাছ থেকে। আমি একটা ছোট্ট গান ধরি। এই গানটা আমরা কিন্তু এই একটা গান তা কিন্তু না, আমরা অনেক গান। না না, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি শোনাবেন গান করব, কথা বলবো। তো ঈদ আসছে, আর কয়েকদিন বাকি। আমাদের সবাইকেই মনে করেন যে নারীর টানে যেটা আমরা বলি, যার যার জন্মস্থানে ফিরে যেতে হবে অল্প কয়েকটা দিনের জন্য। হ্যাঁ, তো প্রতি বছরই ঈদে যেটা হয় যে আনন্দকে অনেক সময় মাটি করে দেয় সড়ক দুর্ঘটনা। আমাদেরকে সচেতন থাকতে হবে। আর এখন যে গানটা আমি করব, এই গানটা আমি তারেক মাসুদ, মিশুক মনির এবং আমার সহযোদ্ধা জয়ের বাবা মাকে শ্রদ্ধা জানিয়ে তাদেরকে উৎসর্গ করে এই গানটা করেছি। কাগজের ফুল চাই না আমার, ফিরিয়ে দাও রক্ত জবা, মুক্তির গান স্তব্ধ করে চাই না তোমার স্মরণ সভা। বড় শূন্য 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 চোখ চারপাশে তাকায়, কে নেবে বলো তো এই শূন্য চোখের দায়। বড় শূন্য 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 চোখ চারপাশে তাকায়, কে নেবে বলো তো এই শূন্য চোখের দায়। তার রক্ত মাখা জামা রইল পথে পড়ে, তার ফেরার কথা ছিল,
ফিরল না ঘরে, বড় শূন্য 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 চোখ চারপাশে তাকায়, কে নেবে বলো তো এই শূন্য চোখের দায়। এই তো। অনেক ধন্যবাদ। আসলে এটা যদি হতো যে আমরা কাগজের ফুল না দরকার নাই আমাদের, আমরা যদি কাগজের ফুল আমাদের দরকার আমরা নেই। তারেক মাসুদকে বা মিশুক মনিরকে ফিরে পেতাম। মুক্তির গান স্তব্ধ করে চাই না তোমার স্মরণ সভা। খুবই মানে এই গানটারই লাস্টে একটা লাইন ছিল এরকম যে কারো বাবা, কারো সন্তান, কারো প্রিয়তমা হায়, সড়ক নামক মৃত্যু ফাঁদে রোজ হেরে যায়। খুবই দুঃখজনক যে আমরা আসলে কত প্রাণ হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে কত। আচ্ছা, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে আপনি আয়ু লিখে যাচ্ছেন, আপনার রোজ নামটা লিখে যাচ্ছেন, সময়কে তুলে ধরছেন, আপনার ভিতর থেকে যেটা আসছে সেটা লিখে যাচ্ছেন, কিন্তু যে লেখাগুলো আপনি সবার সাথে শেয়ার করছেন, হ্যাঁ, যে লেখাগুলো পাবলিক দেখতে পাচ্ছে বা ওপেন হচ্ছে, সে লেখাগুলোর মধ্যে কোন বিষয়বস্তুগুলোকে আপনি জোর দেন লেখাগুলোর সময়ে? সুন্দর প্রশ্ন। আমি যখন কোনো লেখা পাবলিশ করি, পাঠকের হাতে পৌঁছে যায় যখন আমার কোনো লেখা, এবং আমি যখন মনে করি যে লেখাটা পাঠকের কাছে পৌঁছে যেতে পারে, লেখার আগে যদি আমার মাথার মধ্যে এই ব্যাপারটা আসে, তাহলে আমি তাই লিখি, তাই পাঠকের কাছে পৌঁছাই, যে আমার লেখাটা হয়েও, আমার মনের কথা হয়েও অনেকের মনের কথা, একজনের না শুধু অনেকের কথা। আমি আমার বেদনার কথা লিখেছি, কিন্তু কোনো না কোনো ভাবে পাঠকের সাথে কমিউনিকেট করছে। পাঠক পড়ার পরে মনে হচ্ছে যে না, আমার কথাই বলা হয়েছে, এই বেদনার সাথে আমার পরিচয় আছে, এই ভালোবাসার সাথে আমার পরিচয় আছে, এই অনুভূতি, এই অনুরণন, এর সাথে আমার একটা সম্পর্ক, যোগসূত্র আছে। সেরকম একটা বই আমি করেছিলাম 2003 সালে, স্মৃতিমেঘ স্বপ্ন জলরেখা। সেটা আমার একটা ফেসবুক স্ট্যাটাস গুলা, 1 বছরের ফেসবুক স্ট্যাটাসকে একত্রিত করে, ভাবনাগুলোকে একদম পারস্পরিক সম্পর্কিত করে একটা বই করেছিলাম আমি, ছোট, স্মৃতিমেঘ স্বপ্ন জলরেখা। সেখানে আমার সময়, সম্পর্ক, এই যে ভালোবাসা, আমরা ভালোবাসার লাভ বক্স নিয়ে বসে আছি, ভালোবাসার বাক্স নিয়ে বসে আছি, আমরা যাবো এই বিষয়ে আলোচনা করব। ভালোবাসার নামে ভালোবাসার মিথ্যাচার, ভণ্ড ভালোবাসা, মিথ্যে ভালোবাসা, প্ররোচনামূলক ভালোবাসা, ভালোবাসার যে নীল রং, সাদা রং, তারপরে মানুষ, সময়, সমাজ, সম্পর্ক, আমাদের এই মিথ্যাচার, আমি মুখে বলছি এক, ভেতরে আরেক, আমাদের অনুচ্চারিত কথায় মূল কথা বলছি, উচ্চারিত কথায় ভুল কথা বলছি, এই সকল ব্যাপার নিয়ে এবং আমার ব্যক্তিগত অনুভূতি নিয়েই সকলের সাথে কানেক্ট করতে পারে, এরকম একটা বই করেছিলাম, সেটা 2003 সালে। মানে তাহলে আপনি চিন্তা দেখেছিলেন আপনার আশেপাশের লোকজন বা আপনার মনে হয়েছিল যে এ ধরনের কিছু লিখলে বা আমার এই অনুভূতিগুলোকে যদি আমি তুলে ধরি তাহলে হয়তো অনেকে ভাবতে পারবে। আমার আগ্রহের বিষয়, একমাত্র বিষয়বস্তু হচ্ছে মানুষ, আমি মানুষ দেখি, মানে প্রেম, প্রকৃতি, ভালোবাসার বাইরে যে আরো সাবজেক্ট আছে, হ্যাঁ, মানুষ আমার একমাত্র আগ্রহের বিষয়। আচ্ছা, আমি প্রচুর মানুষ পড়ি। এবার আপনার কাছ থেকে আপনি একটা সাহসী কাজ করেছিলেন। সেই সাহসী কাজটা হচ্ছে যে আপনি নিজে একটা গান নিয়ে একটা অ্যালবাম করার সাহস দেখিয়েছিলেন। খুবই দুঃসাহসিক, কারণ এই অডিও বাজারের যে অবস্থা, মানে কেউ অ্যালবাম বের করতে চায় না, কারণ যারা শ্রোতা তারা গান শুনতে চান ফ্রিতে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে, আপনার কাছ থেকে কপি করে নিতে। আমি একটা অ্যালবাম যদি 100 টাকায় কিনি বা 80 টাকায় কিনি, চাইবো যে 10টা 12টা গান পাবো। সেখানে আপনি একটা মাত্র গান নিয়ে অ্যালবাম আসলেন। এই সাহস কিভাবে আসলো বা এই পরিকল্পনা কিভাবে আসলো? দেখেন, আমি আগে একটু বলে নিই যে আমরা ভাবি যে অনলাইন থেকে আমরা গান ফ্রিতে ডাউনলোড করি, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তা না। অনলাইন থেকে আমরা যে মেগাবাইট খরচ করে গান ডাউনলোড করি, হ্যাঁ, ওই মেগাবাইটের টাকা দিয়ে আমরা অ্যালবাম কিনতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গায়, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যে আমরা ডাউনলোড করতেছি, এই টাকাটা কোথায় যাচ্ছে কেউ জানে না। শিল্পীদের কাছে আসা তো দূরের কথা, কোথায় যাচ্ছে কেউ জানে না। যাই হোক, অ্যালবাম প্রসঙ্গে আসি, যে আর এক গানের অ্যালবাম বা সিঙ্গেল ট্র্যাকের অ্যালবাম, এটা পৃথিবীতে তো অনেক জায়গায় হয়েছে, আমাদের এখানেও হয়েছে, 2-1 জন করেন নাই একেবারে তা না, আমি যতদূর জানি 2-1টা অ্যালবাম হয়েছে। তো সিডির যেমন ওইভাবে হয় নাই, আর এখন তো বাজারের যে অবস্থা, তো আমার সিনেমায় দেখছি, পশ্চিমবাংলার সিনেমায় যে একটা, আমার যেটা মনে হয়েছে যে গান মানে কোয়ান্টিটি না, গান আপনার 1 গানেও হইতে পারে, 10 গানেও হইতে পারে, একসময় তো 14টা 16টা 20টা গানেও অ্যালবাম হয়েছে কখনো কখনো, হ্যাঁ। তো কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো কোনো ব্যাপার না। গান অ্যালবাম করতেছি, 1টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে। এখনের যে অবস্থা দাঁড়াইছে, যে আপনার অ্যালবামটা তো একটা বিজ্ঞাপনের মতো, অনেকটা একটা বিলবোর্ডের মতো। ধরেন যে কোথাও গেলাম শো করতে বা কোথাও গান গাইতে, ভাবো তোমার কি অ্যালবাম আছে, মানে অ্যালবাম থাকলে 1 রেঞ্জ, না থাকলে 1 রেঞ্জ। তো ওই অর্থে যদি আপনি বলেন, এটা আমার একটা প্রতিবাদ্য ছিল। আচ্ছা, তো এইটা আর্থিকভাবে
কিরকম ইয়ে ছিল? এটা ব্যবসায়িক ভাবে অ্যালবামটা সফল ছিল। আমি আসলে একটু এটা বিস্মিত কিন্তু খুবই আমি একটু খুবই বিস্মিত সুখবর হয়েছি এটা, অ্যালবামটা নিয়ে বিস্মিত হয়েছে এই কারণে যে এক গানের অ্যালবাম লোকজন দোকান থেকে কিনে নিচ্ছে, এমনকি রকমারি.com থেকে মানে অনলাইন থেকে অ্যালবাম অর্ডার কাটতে হয়েছে এবং আরো বিভিন্ন ভাবে অ্যালবাম স্পন্সর আসছে। মোটামুটি মানে আমার যেটা হয়েছে যে ব্যবসায়িক ভাবে অন্তত লস হয়নি। মানে আপনি তো নিশ্চয়ই ব্যবসা করতে চান না, না, কারণ না। একটা গান নিয়ে যে অ্যালবাম করতে পারে এবং যে একটা উদ্বোধনী অনুষ্ঠান করে যেখানে ঘোষণা দেয় যে সবাই প্রধান অতিথি সবাই উদ্বোধক, হ্যাঁ। হ্যাঁ, সে তো খুবই না, না, সঙ্গত আমি কারণে ব্যব- কেউ আমি- আমি আমি মানে ব্যবসা করতে আসি নাই। শিল্পটা আসলে ব্যবসার জায়গা ব্যবসা না। না, হ্যাঁ। তা আমার কাছে কি মনে হয়, আমি হয়তো অন্যায় ভাবছি, আপনার আপনার কি মনে হয় যায় না, যে গান তো আসলে ভালোবাসার জিনিস। আমি পয়সা দিয়ে অনেক টাকা দিয়ে কেন গান শুনবো? বা শিল্পীরা কি সম্ভব হয় না হয়তো যে যদি ভালো ভালো সুন্দর সুন্দর গান আমাদের উপহার দেয়, যে গান শুনবে লোকজন এসে ফ্রিতে শুনবে? সেটা তো সম্ভব না, গান সেটা ফ্রিতে সম্ভব শোনা হয় না। সম্ভব না, কারণ ক্রিয়েট করতে হলে তো টেকনোলজির ব্যবহার এটার হয়, পিছনে খরচ আছে, অনেক খরচ আয়োজন আছে। আছে, হ্যাঁ হ্যাঁ। তবে একটা জিনিস, যে এখন গান মানুষের কাছে পৌঁছানোর জন্য অনেক ধরনের রাস্তা তৈরি হয়েছে, অনেক হ্যাঁ, উপাদান তৈরি হ্যাঁ। হয়েছে। আচ্ছা, এবার আপনার একটা দুঃসাহসিক প্রকল্প, আপনার যেটা আমরা সবার সাথে শেয়ার করতে চাই, যে আপনার 100টা গান নিয়ে বা কবিতা নিয়ে গান নিয়ে 12টা অ্যালবাম খুব সম্ভব। 12টা অ্যালবাম, হ্যাঁ। এটাও আমার কাছে যেমন দুঃসাহসিক মনে হচ্ছে, আপনারটাও দুঃসাহসিক মনে হচ্ছে, যে দেখেন একসাথে এত বড় আয়োজন করে এতগুলো শিল্পীকে নিয়ে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন আপনি। আয়োজনটা একসাথে ঠিক না। গান প্রকল্প হচ্ছে যে স্বপ্নশ্রী অডিও ভিজুয়াল তত্ত্বাবধানে একটা প্রজেক্ট হচ্ছে, সেটা হচ্ছে যে 100 আমার নিজের লেখা 100 গীতি কবিতার গানের রূপ হবে। সেটা গাইবেন 100 জন শিল্পী এবং এই দেশের 100 জন প্রমিজিং সিঙ্গার গাইবেন, আচ্ছা। তরুণ এবং পুরনো সব মিলিয়ে। প্রথম অ্যালবামটা বাজারে আসছে ইস্কাটনের চিঠি গত ভালোবাসা দিবসে। পরের অ্যালবামের নাম হচ্ছে উচাটন, সেটা হচ্ছে আমার লেখা 8টি ফোক গানের অ্যালবাম। আচ্ছা। এই প্রজেক্ট করার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমি যখন গান লিখি, অনেক গান আমি অনেক গানের প্রেমে পড়ে যাই, মনে হয় আমার যদি গলা থাকতো আমি হয়তো গেয়ে ফেলতাম। আপনি চেষ্টা করেন না কেন? আপনার গলা কিন্তু খারাপ কিন্তু- হয়েছে। আমরা কি শুনবো নাকি আজকে আপনার গান একটা? না, আমি বলে নেই। তখন আমার কাছে মনে হয়, হ্যাঁ রে, এই গানটা নিয়ে আমি কার কাছে যাব? হ্যাঁ, কে আছে এই বঙ্গদেশে? আমি কার কাছে গিয়ে বলবো, ভাই অনেক যত্ন করে অনেক ভালোবাসা নিয়ে একটা গান রচনা করেছি, আপনি একটু গাইবেন? অনেক অনেক ভালোবেসে গায়। অনেক ভালোবেসে গাইবেন, এরকম ভালোবাসার শিল্পী আমি পাই না আসলে, সত্যিকার অর্থে। খুবই বেদনাদায়ক। এই করে করে আমার দেখা গেল যে 100 গান জমে গেছে আমার, যে গানগুলা কারো কাছে নিয়ে যাওয়া হয়নি, কিংবা কেউ আমার কাছে গান চাইলো, আমি এই গানগুলো বই হিসেবে বের করেন নাই? না, কোথাও বের করে নিয়ে আমি খুব গোপনে রেখে দিচ্ছি। তারপর আমার কাছে মনে হচ্ছে যে নিজের গানের প্রমোটার নিজেই হই, সেই জায়গা থেকে মূলত এই উদ্যোগ আর কি। গানটা সাহসী উদ্যোগ অবশ্যই, কিন্তু আমি সাপোর্ট পাচ্ছি, নানাভাবে সাপোর্ট পাচ্ছি। আমার পারিবারিক সাপোর্ট আছে, বন্ধু বান্ধবের সাপোর্ট আছে, তারপরে যে শিল্পীরা গাইতেছেন ওনারা সাপোর্ট করছেন, তারপরে যে অডিও কোম্পানি থেকে রিলিজ হচ্ছে, যেমন এর আগের অ্যালবামটা অগ্নিবীণা থেকে, জি সিরিজের অগ্নিবীণা থেকে প্রকাশ হয়েছে, এরপর অ্যালবাম হয়তো অন্য কোনো হাউস থেকে যাবে, এইভাবেই হয়ে যাবে আর কি। কত বছর? 3 মাস পর? 3 মাস অন্তর। তার মানে 1-1.5 বছরের মধ্যে সবগুলো অ্যালবাম আমরা দেখতে পারবো। তো দর্শকদের সাড়া পাচ্ছেন কেমন? অনেক ভালো। ইস্কাটনের চিঠি অ্যালবামের দর্শক সাড়া অনেক ভালো। এই অর্থে ভালো, যেমন আমি গতকালও আমি যখন বাংলা মোটর থেকে বাসায় হেঁটে হেঁটে আসছিলাম, তখন দেখি একটা গান মানে গাড়িতে বাজতেছে, বন্ধু একটা ফুলেরও বাগান। ওটা রিঙ্কু এবং পাওয়ার বয়েস বেলির গাওয়া আমার লেখা একটা গান। এই গানটা খুবই চমৎকার, আমি তো প্রায়ই বলি। তো রাস্তায় আমার খুব হাসি পাইলো, গানের শেষ অন্তরা আমার কাছ দিয়ে যখন গাড়িটা যাচ্ছিল, গানের শেষ অন্তরা বাজছিল, শেষ অন্তরাতে আমার নাম আছে। ওখানে আমি বলছি যে আমার হাতে লাগলে বন্ধুর হাতেরই পরশ, খেজুর গাছের হাড়ি থেকে ফোটায় পড়ে রস, সেজুল হোসেন উকি দিয়া দেখে শোনা রঙ্গ খান, বন্ধু একটা ফুলেরও বাগান। বন্ধুকে একটা ফুল বাগানের সঙ্গে তুলনা করছি। ঠিক এমন সময় আমার নামটা উচ্চারিত হলো যখন আমি গাড়ির একদম পাশে, এবং গাড়িটা ফুস করে চলে গেল। তখন আমি 1 মিনিট দাঁড়াইলাম, দাঁড়িয়ে হাসলাম, যে আমি ওইরকম নন কেউ না, আমার নাম যে বাজবে পতাকাটা এমন কেউ না, কিন্তু যখন আমি গানটার সাথে আমার কানের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তখন আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছে। মানে যিনি গানটা শুনছিলেন, গাড়ি নিয়ে চলে গেলেন, তিনি যদি জানতেন যে পাশে সেই সেজুল হোসেন দাঁড়িয়েছে উকি দিয়ে, না ওটা জানার কথা না, সেটাই উনিও নিশ্চয় জানতে পারেন, অনেক খুশি, অনেক ভালো। আমি আমার পরের অ্যালবামটা নিয়ে অনেক আশাবাদী। আপনার কাছে আমার সৌভাগ্য বলবো, যে কারণ আমি একই অনুষ্ঠানে একজন গীতিকার এবং একজন গায়ককে পেয়েছি।
আমি গায়ক না, না গায়ক না, শিল্পী। এত শিল্পী বা যাই হোক গান করেন আপনি। তো আমাদের দেশে একটা জিনিস অনেকেই বলেন বা বিভিন্ন সময় আমরা শুনে থাকি যে একটা গান তৈরি হওয়ার পরে সেটা খুব সুন্দর করে গায়ক গেয়ে থাকেন বা শিল্পী গেয়ে থাকেন, অনেক নাম হয়, অনেকে জানে এটা কার গান, এটা শতাব্দীর গান, ভবর গান। কিন্তু আমি একটা উদাহরণ দিলাম এটা, কিন্তু এরকম অনেক অসংখ্য হাজার হাজার গান আছে, অনেক বিখ্যাত হয়, অনেক জনপ্রিয় হয়, কিন্তু গীতিকারের নাম কেউ জানতে পারে না কখনো। এটা শিল্পীও কখনো হয়তো উচ্চারণ করেন না বা কখনো তারা সামনে আসে না, আমরা চিনতে পারি না। এটা কেন হয়, এই কালচারটা কেন? আপনি কিভাবে দেখেন বিষয়টা? আসলে এই বিষয়টা নিয়ে আমরা আমাদের আড্ডায়ও নিয়মিত এই বিষয় নিয়ে কথা বলি। আজকেও মার্জুক ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে কথা হচ্ছিল যে আসলে গীতিকার এর নিয়ে আমরা লেখালেখিও করছি, বিস্তর ফিচার লিখছি করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা গান, আমার মতে একটা গানের বেজ হচ্ছে লিরিক্স, ফাউন্ডেশন স্ট্রাকচার, যার উপরে গানটা দাঁড়ায় থাকে। হ্যাঁ, তো লিরিসিস্ট বা আড়ালের এই যে মানুষগুলো আড়ালে থেকে যায়। আর যখন সামনে ক্যামেরার সামনে যারা আসেন, যারা গানটা করেন শিল্পীরা, তাদেরও কিছুটা আন্তরিকতার ঘাটতি আছে। হ্যাঁ, হয়তো কোনো শোতে পারফর্ম করলে বলা উচিত যে এই গানটা লিখেছেন অমুক, একবার বললে কোনো কিছু আসে যায় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে তবে তারপর আবার আশা, মানে এটা হচ্ছে নিরাশার দিক, আবার আশার দিকও আছে যে একটা সময় কিন্তু শুধু গীতিকারদের নাম লেখা হইতো, এরও আগে গীতিকারদের নামই লেখা হইতো না, এমন অ্যালবামও গেছে আমাদেরই দেখা। এখন কিন্তু গীতিকারদের মোটামুটি ছবি যায়, বায়োগ্রাফি যায়, অনেক কিছুই যায়। হ্যাঁ, তো একটা সময় আসবে, আস্তে আস্তে চেঞ্জ আসতেছে। হ্যাঁ, তো তারপরেও আমাদের মানে এখনো আমরা ওইভাবে চিন্তা করতে পারি না যে আপনি গীতিকার বলবেন কেন, আরো আরো অনেক জায়গা আছে বলার মতো, সুরকার, এমনকি কম্পোজার, প্রত্যেকের কন্ট্রিবিউশন তো আছে এবং প্রত্যেকের এবং পুরো টিম ওয়ার্ক একটা, এবং যন্ত্রে যারা বাজাচ্ছেন, কলা কৌশলী যারা আছেন, প্রত্যেকে এমন মিক্স করতেছেন যিনি, মাস্টার করতেছেন যিনি, কারো অবদান কোনো অংশে কম না একটা গানের জন্য। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আবার কথা বলবো। প্রিয় দর্শক, আমরা খুব জমজমাট আলোচনা শুনছি, কথা শুনছি, আমরা বিরতি থেকে ফিরে এসে আবার কথা এবং গান শুনবো, আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম ইয়াং নাইট লাভ বক্স নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন দুইজন গুণী লেখক এবং গীতিকার এবং গায়ক বা শিল্পী, সেজুল হোসেন এবং শতাব্দী ভব। আমরা তাদের গান শুনবো, কথা শুনবো। আরো আমরা বিরতিতে যাওয়ার আগে গান শুনছিলাম, কথা শুনছিলাম, কেন লিখেন, কি লিখেন, তারপরে আপনাদের কাজ সম্পর্কে কথা শুনছিলাম। এবার অন্য একটা বিষয় জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এখনকার দর্শকরা, আমরা যারা দর্শক আছি বা শ্রোতা বলি আমি গানের, এখন সে গানের শুধু শ্রোতা না, গানের দর্শকও আছে। কারণ অনেক গান নিয়ে মিউজিক ভিডিও হচ্ছে, গান মিউজিক ভিডিও শুনতে পছন্দ, দেখতে পছন্দ করছে মানুষজন। তো এখন একজন শ্রোতা এই সময়ে 2014 সালে কি ধরনের গান পছন্দ করবে, এটা আসলে কিভাবে ঠিক করেন? আর উনি যেহেতু বলেন যে একটা লিরিক হচ্ছে গানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেই গুরুত্বপূর্ণ অংশ নির্মাণের কাজটা আপনি করছেন বা আপনারা করছেন, তখন কিভাবে মাথায় রাখেন যে এটা কি কি লিখবো, কাদের জন্য লিখবো, কোন কোন বিষয়গুলো আপনার কনসিডারেশনের মধ্যে আসে? এটা নানাভাবে এটার ব্যাখ্যা করা যায়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলা যেতে পারে। সেটা এক হচ্ছে যে আমি শ্রোতাদের কথা ভেবে লিখবো কিনা। ফাইন, আমার কথা যদি আমি বলি, আমি শ্রোতাদের কথা ভেবে লিখি না, নিজের জন্য আমি আমার নিজের কথা ভেবে লিখি। এখন শ্রোতারা, এখন আমার লেখার কাছে আসতে হলে, আমি যখন একটা কবিতা লিখলাম, অনেকে বলে যে কবিতাটা দুর্বোধ্য, ওটা বুঝি না। এখানে কিন্তু যিনি লিখছেন ওনার সমস্যা না, সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে যিনি পড়ছেন ওনার। কবিতার কাছে আসতে হলে ওনাকে একটা যোগ্যতা নিয়ে আসতে হবে, মানে প্রস্তুতি লাগবে, একটা প্রস্তুতি লাগবে। একজন কবি কবিতা লেখার আগে উনি কত রকমের পথ ঘাট পার হয়ে আসছেন, কত রকমের সমুদ্র পাড়ি দিয়ে আসছেন, কত আলো জল হাওয়ার সঙ্গে মেলামেশা করে আসছেন, রাতের পর রাত না ঘুমিয়ে থেকেছেন, না খেয়ে থেকেছেন, ভেবেছেন, রাতের পর রাত জেগে কবিতা পড়েছেন, কবিতা কি, কবিতার আঙ্গিকগত বৈশিষ্ট্য নিয়ে ভেবেছেন, কবিতা কিভাবে বলে, কি বলে, আমার কিভাবে লেখা উচিত, সেটা নিয়ে উনি কাজ করেছেন। তারপরে উনি কবিতা লিখলেন। এই লেখা প্রথম পাঠেই আপনি একজন পাঠক বলে ফেললেন যে এই কবিতাটা আমার সঙ্গে কমিউনিকেট করছে না। আমি বলবো অনেক সময় বলে ফেললে কবিতা হয় নাই, কবিতা হয় নাই। এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা লেখকের সমস্যা না, সমস্যাটা আপনার। আপনি পাঠক, আপনি প্রস্তুত না, আপনি সেরকম প্রিপ্রোডাকশন আপনার নেই, সেরকম প্রিপারেশন আপনার নেই, আপনার টেবিল ওয়ার্ক নেই। কবিতা পড়ার আগে, কবিতা লেখার আগে যেরকম একজন লেখকের পূর্ব প্রস্তুতির দরকার আছে, নিজেকে তৈরি করার একটা কন্ডিশন নিয়ে আসার ব্যাপার আছে, একজন পাঠককেও কিংবা একজন গানের শ্রোতাকেও আপনি যে প্রশ্নটা করছিলেন সেই রকম গান তৈরি করে গানের কাছে আসতে হবে। এখন আমাদের এই বাজারে কি গান চলতেছে, আমি তুমি ছাড়া কোনো কাজ হচ্ছে না, আমি তুমি ভালোবাসা, তুমি ওনাকে না পেলে মরে যাব, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না, এর ভিতরে কিন্তু আমরা আটকে আছি।
কিন্তু এমন লিসেনারও আছে যারা এগুলো শুনছেন না, ওনারা অনেক খুঁজতেছেন, বাজারে দিয়ে দোকানে গিয়ে ভালো গান খুঁজেন, পান না, না পেয়ে অপার বাংলার সাহায্য নেন। আমরা ওখানে শুনি কৌশিক গাঙ্গুলির গান শুনি, আমরা অপুর পাঁচালীর নতুন গান শুনতেছি, কবি সুমনের গান শুনতেছি, অনুপমের গান শুনতেছি, শিলাজিতের গান শুনতেছি, কেউ কেউ বব ডিলান শুনতেছে। আমরা অন্যান্য রাষ্ট্রের আমাদের কান ঘুরছে, কেন ঘুরছে? আমরা এখান থেকে ঠিক মতো ওই ভালো গানগুলো শ্রোতাদের কাছে দিতে পারছি না। এখন দিতে পারছি না কেন? যে সস্তাধর্মী গান, যে সকল কথাবার্তা গুলা কোনো কাব্যিকতা নেই, যে কথাগুলো শোনার পরে, যে গানগুলো শোনার পরে আমার মধ্যে কম্পন তৈরি হবে না, সেই জাতীয় কাজ বেশি হচ্ছে একদম। কিন্তু কম্পন তৈরি করার জন্য তো আসলে একটা কথা দিয়ে সবার কম্পন তৈরি হবে না। যেমন আপনি বললেন যে আপনার গানের কথা বা আপনার কবিতা বোঝার জন্য একটা মিনিমাম প্রিপারেশন লাগবে, যে আমি যে উপমাটা দিব, যে কথাটা বলবো, এটাতে সে যাতে তার সেই রকম প্রস্তুতি থাকে যে প্রস্তুতি নিয়ে সেটা বুঝবে। কিন্তু ধরেন বেশিরভাগ মানুষের কিন্তু আসলে কি চায়, বেশিরভাগ মানুষ হয়তো অনেক জটিল কিছু, অনেক সিরিয়াস কিছু চায় না, হয়তো খুব সুন্দর একটা সুর চাই, খুব সহজ একটা কথা চাই। সেই গানগুলো সেটা হচ্ছে যে এই সংখ্যক শ্রোতার সংখ্যা খুব বেশি। এখন তার ওই পূর্ব প্রস্তুতির সময় নেই, সে জীবন যুদ্ধে এতটা পরাস্ত, সে এতটা ক্লান্ত, এত টায়ার্ড, তার মানসিক বিকাশে কিংবা তার কানকে তৈরি করার জন্য যে সময়টুকু দরকার, মাথা খাটানোর জন্য ধ্যানটুকু ওইটুকু নাই। সে তখন শরীফুদ্দিন নিয়ে ব্যস্ত, সে শরীফুদ্দিন একটা বোরকা পড়া মেয়ে পাগল করেছে, এটা শোনার পরে তার মধ্যে এক ধরনের কম্পন তৈরি হচ্ছে। তো কম্পন যে তৈরি হচ্ছে না তা কিন্তু না, এই গানও কম্পন তৈরি করছে। তারপরে এই যে আরেকটা গান খুব বেশি চলছে কিছুদিন আগে, গানটা ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে মাকে নিয়ে গানটা বলছে, যে কার একটা যাকে যাকে উদ্দেশ্য করে লিখছে তাকে না বলে তার মাকে বলছে, যে এরকম একটা গান ভুলে গেছি, ও টুনিরমা। আচ্ছা, হ্যাঁ, ও টুনিরমা। ও টুনিরমা শুনেও দেখা গেছে যে রিক্সাওয়ালার মধ্যে এক ধরনের কম্পন তৈরি হচ্ছে। তো কম্পনের নানান রকমের রূপ আছে, রিক্সাওয়ালার একটা কম্পন, এবং সৃষ্টিশীল মানুষের কম্পন, জীবন সম্পর্কে যার নিজস্ব জিজ্ঞাসা আছে তার কম্পনটা ভিন্ন, তার কম্পন ভিন্ন, তার কম্পনটা ভিতর থেকে হয়। আর ওই সকল শ্রোতা যাদেরকে বলছেন আপনি, যারা 99% এই দেশে, তাদের কম্পনটা হচ্ছে বাহির থেকে, ওটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া চায়। ওরা একটা গান শোনার পরে সে খুব সরাসরি ফিলটা নিতে চায়, যে আমার ভাবার সময় নাই, গান শুনলাম, এন্টারটেনমেন্ট নিয়ে নিলাম, গান শেষ, ওই গানের প্রাসঙ্গিকতাও শেষ তার ভিতরে। কিন্তু ভালো গান তা না, ভালো গান এই গানটা দীর্ঘস্থায়ী হয় না। হ্যাঁ, ভালো গান হচ্ছে যে আমি একবার শোনার পরে হাজারবার আমার ভিতরে তরঙ্গ তৈরি করবে, এবং যতবার শুনবো ততটা নতুন নতুন টেক্সট তৈরি হবে, বারবার নতুন ভাবে তৈরি হবে। সঞ্জীব দার গান আমরা এখনো কেন শুনি? সঞ্জীব দা আমাদের মাঝে নেই, কিন্তু সঞ্জীব দার গান এখনো আমার কাছে মনে হয় যে সঞ্জীব দার একটা গান আছে যে পাগল রাগ করে চলে যাবে, ফিরেও আসবে না, মেয়ে আমাকে ফেরাও। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে আমি যাকে ভাবি, আমার হৃদয়ের সঙ্গে যার সম্পর্ক আছে, সে যখন আমি যখন অভিমান করে তার কাছ থেকে দূরে চলে যাই, তখন হয়তো আমি মনে মনে গান গাই যে মেয়ে আমাকে ফেরাও। এখন এই যে ফেরার কথা বলছি, সে কিন্তু কত হাজার হাজার মানুষ এই গানটা গায়, বা মনে মনে ভাবে যে, কিন্তু কথাগুলো কিন্তু খুবই সহজ পাঠ্য, সহজ কথা, খুবই সহজ কথা, কিন্তু আমাকে কিন্তু তরঙ্গ দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি যে বলবো আমাকে ফেরাও, মানে আমি তোমার কাছে চলে গেলে আমি আর আসবো না, আমাকে ফেরাও, এটা অভিমানী একটা ভালোবাসা যুক্ত একটা মানে কথা। তো ব্যাপারটা হচ্ছে তাই। আচ্ছা, ফাইন, আমি খুব ভালো লাগলো আমার এক্সপ্লেনেশনে আপনার যে এটা দিলেন। আসলে আমাদের এইভাবে দেখা দরকার, যে ঢালাভাবে কোনো মতামত দেয়া বা মন্তব্য করার আগে একটু চিন্তা ভাবনা করে যে কোনো শিল্প তৈরি করার জন্য শিল্পীদের, গীতিকারদের দায়বদ্ধতা অবশ্যই আছে। আমি এই বিষয়টা আমি এই বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমি টুনির মার গান কেন শুনবো? আমি একটা ভালো গান শুনতে চাই। আমার একটা কান তৈরি করার জন্য কিন্তু একজন গীতিকার বা একজন সুরকার বা একজন গায়কের কিছু অবশ্যই কমিটমেন্ট অবশ্যই আছে। আচ্ছা, আপনার গান শুনবো আবার অবশ্যই, সেটা হচ্ছে যে আপনি একটু আলাদা ধরনের বিষয় নিয়ে গান গাইতে পছন্দ করেন, বা কন্টেম্পোরারি যে সুগুলা নিয়ে গান করার চেষ্টা করেন বা গান গাচ্ছেন। তো এরকম যদি আরেকটা গান শোনান আমাদের, যেহেতু লাভ বক্স প্রোগ্রাম, হ্যাঁ, একটা অন্যরকম ভালোবাসার গান শুনি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আপনাদের ভালোবাসার কথা শোনার সুযোগই হচ্ছে না, আমি গান শোনার পরে আবার শুনবো। মানে আমি ভালোবাসার গানই করি, কিন্তু মানে ওই গতানুগতিক ভালোবাসা না, আমার ভালোবাসাটা অন্যরকম। মানে আমি যখন দেশকে নিয়ে গান করি, অবশ্যই সেটা দেশপ্রেমের, দেশের প্রতি ভালোবাসার গান। হ্যাঁ, ভালোবাসা অনেক বিস্তৃত একটা ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, গানটাই আমি আগে আসি। হব অক্টোপাস কিংবা তারা মাছ, মানবো না জল সীমা। হব অক্টোপাস কিংবা তারা মাছ, মানবো না জল সীমা, মানবো না জল সীমা। তোমার আমার ভালোবাসার খুলবো একটা বীমা,
তোমার আমার ভালোবাসার খুলবো একটা বিমা, বুড়ি গঙ্গা আর গঙ্গা বুড়ির পার, মানবো না কাটাতার, মানবো না কাটাতার। তোমার আমার ভালোবাসা বরফের পাহাড়, তোমার আমার ভালোবাসা বরফের পাহাড়। ভোরের আলো হব মেঘেদের পালো, মানবো না সাদা কালো, মানবো না সাদা কালো। তোমার আমার ভালোবাসা লাগবে টক ঝালো, হব সাগরের জল বেদুইনের দল, মানবো না সে কল। তোমার আমার ভালোবাসা ছোট্ট কৌশল। ফ্যান্টাস্টিক, দারুণ, দারুণ। দারুণ দারুণ, ভালোবাসার বিমা। খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, একটু একদম আলাদা ভাবে ভালোবাসাকে এক্সপ্লেন করা। তো এই যে দুইজন শতাব্দী ভব এবং সেজুল হোসেন, একজন কবি লেখক আর একজন উনিও কবি লেখক সাংবাদিক গায়ক, এই দুজনের যে জার্নি বা দুজনের সাথে একসাথে যুক্ত হওয়া, একসাথে কাজ করা বা আজকে এখানে আসা, এটা শুরুটা হলো কিভাবে এবং কেন হলো একসাথে দুজনের? হয়তো দুজনের মনের উদ্দেশ্যই এক হতে পারে। আমি এমনিতে যদি বলতে হয়, আমি যখন ঢাকাতে আসি, আমি এর আগে সুনামগঞ্জে বড় হয়েছি, ওখানে সিলেট সুনামগঞ্জে আমার যৌবন কেটেছে বলা যায়, কৈশোরের একটা বড় অংশ। আপনার যৌবন কিন্তু এখনো আছে, এখনো আছে, আপনি ইয়াং, এখন স্টিল ইয়াং। মানসিক ভাবে বুড়িয়ে গেছি মাঝে মাঝে মনে হয়। তো আমি ঢাকায় এসে দেখলাম যে একটা মানুষ, সে একা একা গান গায়, একা একা ঘুরে, আমার ভালো লাগছে। অনেকেই পেয়েছি, কিন্তু একটা মানুষকে আমি আলাদাভাবে দেখছি। আমি যখন রাতে বাসায় ফিরি, মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাসও লিখতাম ওনাকে নিয়ে। আর যখন দ্বাদশ ব্যক্তি অ্যালবাম বের হলো, তখন আমি এই কথাগুলি লিখছি যে ওনার সাথে আমার কোনো ব্যবসায়িক সম্পর্ক নাই, কোনো অর্থনৈতিক লেনদেন নাই, ওনার সাথে আমার কোনো প্রফেশনাল সম্পর্ক নাই যে আমরা একসাথে চাকরি করি কোথাও, প্রাতিষ্ঠানিক সম্পর্ক নাই। কিন্তু তারপরেও একটা যোগসূত্র আছে। সেটা কিসের? সেটা শিল্পের। এবং আমার মনে হয় যে ওনার গানগুলো শোনার পরে, ওনার দ্বাদশ ব্যক্তি একটা গান আছে আমার অনেক প্রিয় গান, এটা নিশ্চয়ই শোনাবেন। আমরা শুনবো নিশ্চয়ই, আমরা হ্যাঁ পুরো গানটা শুনবো শেষের দিকে। অদ্ভুত গানের কথাগুলো, অদ্ভুত। আমার কাছে মনে হচ্ছে যে এই গানটা, এই লোকটা তো অন্যরকম। যেখানে আমি কবি সুমন যেখানে শুনি, সেখানে বাংলাদেশে আমি দেখি এইরকম একটা মানুষ এখান থেকে কাজ করতেছে। তারপরে ওনার জীবনের যে লিভিং স্টাইলটা আমার খুব পছন্দের। ওনার লিভিং স্টাইল খুব পছন্দের। উনি নিজে গান করেন, নিজে গানের মার্কেটিং করেন, ওনার কোনো মানুষের উপহাস, মানে পুরো বিষয়টা ফেরি করেন। এবং তারপরে আমার একদিন মনে হইলো যে এইরকম একটা স্বপ্নের ফেরিওয়ালাকে নিয়ে একটা কাজ করা যেতে পারে। আমি ভেবে ভেবে চিন্তা করলাম, একদিন ছবির হাটে বসে বললাম যে আমি আপনার উপর একটা ডকুমেন্টারি করতে চাই। এটা কি শেষ হয়েছে? কাজ চলতেছে। আচ্ছা, আমরা নিশ্চয়ই এই ডকুমেন্টারিটা আমার দর্শকদের, এটা 80% কাজ শেষের দিকে, যে একটা শিল্পী মানুষ, একটা স্বপ্নের ফেরিওয়ালা, ডকুমেন্টারির নামটা স্বপ্নের ফেরিওয়ালা, এবং একটা মানুষ তার জার্নিটা, শিল্পের সঙ্গে তার জার্নিটা পরেই বলবো। আচ্ছা, এবার আমরা ডকুমেন্টারি দেখবো যদি নিশ্চয় সুযোগ। আমি দর্শকদের কাছ থেকে বিরতি নিয়ে আসবো, বিরতি নিয়ে আসার পরে তার দ্বাদশ ব্যক্তি গানটা পুরোটা শুনবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করব। তবে শেষ করব আমরা শতাব্দী ভবর গান শুনতে শুনতে, সেই দ্বাদশ ব্যক্তি গানটা শুনতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা গান শুনবো এবার। ধরেন মনে পড়ে যায় ছেলেবেলা, জামা জুতো পায়ে মাঠে খেলা, দুইটা পাড়ার দল আর একটা মাত্র বল, বলটা যদিও আমার তবু সুযোগ পাইনি না আমার, হেরে গেলেও কথার জোরে কেউ তো হারতো না, একটা প্লেয়ার কম পড়ে যাক আমার প্রার্থনা, বন্ধু তখন আমার করুণ মুখটা যদি দেখতি, সবই আমার তবু আমি দ্বাদশ ব্যক্তি, সবই আমার তবু আমি দ্বাদশ ব্যক্তি। না 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 না, পাঠশালাতে বছর জুড়ে রোলটা ছিল এক, সবাই হেসে বলতো ভবর ময়লা জামাটা দেখ, পরীক্ষাতে যাদের ছিল 3-4টে ফেল, তারাই আবার চড়তো লাল হিরো সাইকেল, বেতন ভাতার জন্য যেদিন চললো ধর্মঘট, স্কুলে বেতন ভাতার জন্য যেদিন চললো ধর্মঘট, মাঠের কোণে দাঁড়িয়ে আমিও নিচ্ছিলাম শপথ,
সবাই যখন ফাইনাল দেয় আমার হয়নি দেয়া, কারণ আমার মাস কয়েকের বেতন বকেয়া। বন্ধু তখন আমার করুণ মুখটা যদি দেখতি, সবই আমার তবু আমি দাদোষ ব্যক্তি। না 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 না।